আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে খুবই একটা দুঃখ ভরা মন নিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করছি। আমাদের বাংলাদেশের অবস্থা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভীষণই একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ডক্টর ইউনূস নিয়ে গেছেন। তো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। রাখাইন করিডোর কি ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানের অংশ? আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নুরান নবী। নবী ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। নবী ভাই, আহ, আমরা জানি যে গত 2-3 দিন যাবৎ রাখাইন করিডোর, মানবিক করিডোর এগুলো নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে। রাখাইন রাখাইন যে মানে আরাকান আর্মিদের জন্য যে করিডোর দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, রাখাইন করিডোর। রাখাইন তো মূলত একটি আসলে বার্মার প্রদেশ এবং সেখানে আরাকান আর্মিরা একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা এই মানে যাদের জন্য আসলে এই রাখাইন রাজ্যটার জন্য একটা ত্রাণ সাহায্য সামগ্রী পৌঁছানোর কথা আপাতত বলে একটা করিডোরের কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমরা অনেকদিন যাবতই শুনছিলাম। এখন রিসেন্টলি গত 2 দিন আগে পররাষ্ট্র যে উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি ক্লিয়ার করে বললেন যে মানবিকতার দিক থেকে চিন্তা করে আমরা নীতিগতভাবে রাখাইন করিডোর দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছি। এবং কি সিদ্ধান্ত হয়েছে সেটা তিনি আবার ডিসক্লোজ করেননি, বলছেন সেটা সিকিউরিটির প্রশ্ন। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো জনগণের রাষ্ট্র আমাদের সংবিধান অনুযায়ী। তো কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমার জনগণ জানতেই চাবে। জনগণের জানার অধিকার আছে এবং আমরা জানতে পারছি আসলে এমনি মানে যেহেতু এখন গুগল আছে, ম্যাপ আছে, আমরা অনেকভাবেই জানতে পারি, আসলে দেখতে পারি আসলে ওখানে কি হচ্ছে। আমরা জেনেছি যে অলরেডি করিডোরের মতো রাস্তা তৈরি হয়েছে, ওখানে ক্যাম্প হয়েছে। এগুলো আপনি বিস্তারিত আলোচনা করবেন। এই যে রাখাইন করিডোর, আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এটা এটা যদি দেওয়া হয়, এটা বাংলাদেশের জন্য কি ঝুঁকি নিয়ে আসবে? ধন্যবাদ। তৌহিদ সাহেব, যিনি জি। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, ইকুইভ্যালেন্ট টু ফরেন মিনিস্টার, মিনিস্টার। তিনি যে কথাগুলো বলেছেন তার ভিতরে একটা সত্য বেরিয়ে এসেছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের দেশের জন্য খুবই খারাপ খবর। তিনি কি বলেছেন, আপনি যেগুলো উল্লেখ করলেন, এর ভিতরে উনি বলেছেন যে আমাদের বর্ডার, আমাদের সীমান্ত বহির শক্তির কন্ট্রোলে। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ডেফিনেশনের প্রথমে আসে বর্ডার সিকিউরিটি। একটা নতুন কান্ট্রি ডিফাইন হয় বর্ডার দ্বারা। সেই বর্ডারকে রক্ষা করার জন্য সেনাবাহিনী থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে। তো বাংলাদেশে একটি সরকার রয়েছে, যদিও এটা অবৈধ, সেনাবাহিনী রয়েছে। তারপরে ফরেন মিনিস্টার কিভাবে সাবলীলভাবে খুব শান্ত গলায়, কোনো উদ্বেগ ছাড়াই বলতে পারে যে আমাদের বর্ডার বিদেশি শক্তির দখলে চলে গেছে। তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা বিপন্ন। এটা কেন হচ্ছে, আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন, আমি একটু ব্যাখ্যা করব। সেটা হলো যে বার্মার একটা প্রদেশ রাখাইন, সেখানে বিদ্রোহীরা তাদের আভ্যন্তরীণ স্বাধীনতা, সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে কয়েক বছর যাবৎ, এবং সেখানে এটা বিদেশি শক্তির সাহায্যে এই বিদ্রোহী গ্রুপটা তৈরি করা হয়েছে। সেটা হলো যে সমস্ত কথা এখন এসে গেছে, আমরা যা জানি, আমি প্রকাশ্যে এই নাম ধরে বলতে পারি। আমেরিকা, তাদের বর্তমানে চায়না হলো তাদের প্রতিপক্ষ, সামরিকভাবেই হোক বা অর্থনৈতিকভাবেই হোক। আমেরিকা চাচ্ছে ওই অঞ্চলে চায়নাকে প্রতিরোধ করার জন্য বা চায়নার গতিবিধি পর্যালোচনা করার জন্য, অনুসরণ করার জন্য তারা ওইখানে দুটি জিনিস চেয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় যখন ছিলেন, তখন তিনি ভিডিও সাক্ষাৎকারে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন
যে একজন সাদা লোক তাকে বলেছিল যদি সেন্ট মার্টিন এবং প্রথমত সেন্ট মার্টিন, দ্বিতীয়ত হলো এই রাখাইন এলাকায় যদি একটি সেফ করিডোর তৈরি করা যায় তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন আজীবন। তো শেখ হাসিনা, আমি কালকেও এটা দেখেছি, তার এই ব্যাপারে মন্তব্য তিনি স্পষ্ট করে বলেছেন আমি বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমি কোনো বিদেশি শক্তির হাতে ছাড়ব না। আমি শুধু একজন প্রধানমন্ত্রী না, আমি বঙ্গবন্ধুর কন্যা। সেটা প্রমাণ হলো এই গত 2 মাসের ঘটনা, বিশেষ করে কয়েকদিন আগে ও যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা এই দুটো জিনিস দিতে চান নাই বলে তাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো হলো। তার পরিবর্তে বসানো হলো ডক্টর ইউনূসকে, যে একটা পাপেট। বাংলাদেশে উনি ক্ষমতায় কিভাবে এসেছেন আমরা সবাই জানি, যে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরানো হয়েছিল। ষড়যন্ত্র কারা করেছিল? আমেরিকা, ইউনাইটেড নেশনস এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এবং তারা বাংলাদেশের আভ্যন্তরীণ সন্ত্রাসীদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে শেখ হাসিনা একটা নির্বাচিত বৈধ শাসনতান্ত্রিক সরকার তাকে সরিয়ে অবৈধ অনির্বাচিত ডক্টর ইউনূসকে নির্বাচন সরকারের বসানো হয়েছে। কেন বসানো হয়েছে এখন সেটা আমরা বুঝতে পারছি, যে তৌহিদ সাহেব যেটা বলেছে যে অলরেডি অ্যাগ্রিমেন্ট হয়েছে এবং অ্যাগ্রিমেন্টের যে শর্তগুলো সেটা ডিসক্লোজ করা যাবে না। তার তার মানে কি, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একটি দেশকে আমাদের আভ্যন্তরীণ জায়গা দিয়ে আমরা অস্ত্র সরবরাহ করার সুযোগ করে দিচ্ছি, এই ধরনের সিদ্ধান্ত তো একটা অবৈধ সরকার নিতে পারে না। আর তারা যদি নিতেও চায়, যে কোনো জাতীয় স্বার্থেই হোক, যেভাবে কথা বলা হোক না কেন, তার জন্য এটা ওপেন ডিসকাশন হতে হবে। কি কি শর্ত আছে সেটা জানতে হবে। যা হচ্ছে, বাংলাদেশ সরকার গোপন থাকলেও ইন্ডিয়া এবং চায়না এগুলো স্যাটেলাইট পিকচার দিয়ে প্রমাণ করেছে যে অলরেডি আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে এবং বাংলাদেশ সরকারের 3টা ডিভিশন সৈন্য, আর্মি ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তাদের কাজ হলো এই ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, দালান কোঠা ইত্যাদি তৈরি করা। আরেকটা হলো যখন এই রাস্তা দিয়ে অস্ত্র, গোলা বারুদ, মানবিক সাহায্যের সামগ্রী যখন যাবে, সেখানে যেন বার্মার সামরিক যান তারা অ্যাটাক না করতে পারে, সেইটা প্রোটেকশন করে। অর্থাৎ পাহারাদারের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে। ইউনূস সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত না করে সীমান্ত একটা বিদেশি শক্তির হাতে ছেড়ে দিয়েছে, এবং যাতে সেই বিদেশি শক্তি এটাকে নির্বিঘ্নে ব্যবহার করতে পারে সেটার জন্য 3 ডিভিশন সৈন্য মোতায়েন করেছে। এগুলো বাংলাদেশের মানুষের জানার অধিকার রয়েছে। একটা বর্ডারকে যদি আপনি অন্য দেশের কাছে দিয়ে দেন, এবং যে কারণে শেখ হাসিনা এই প্রস্তাবে রাজি হন নাই, এই দুটো প্রস্তাবে সে রাজি হন নাই, তার কথাই সত্য হলো, এবং সেই প্রস্তাবে ইউনূস দিয়ে দিল। ক্ষমতা এসেই তার যে পরিবেশ মন্ত্রী, এক ভদ্র মহিলা, সে ইয়েতে কেটে কি বলে সেন্ট মার্টিনে, এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল, সেটা বন্ধ করে দিয়েছে, বলেছে সেফটির কারণে। কোবা, সে প্রসঙ্গে আসবো নবী ভাই। আমি একটার পর একটা বলতেছি, আপনার প্রশ্নটা করেন। না, সেন্ট মার্টিনে যেমন এটা তো অবশ্যই যে একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের বাংলাদেশ, এবং এই রাষ্ট্রটার ক্ষমতার মালিক হচ্ছে, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সেখানে সেন্ট মার্টিনে মানুষ যেতে পারে না। সেন্ট মার্টিনে কি হচ্ছে বাংলাদেশের মানুষ জানে না, বন্ধ এটা বাংলাদেশের মানুষের জন্য। রাখাইন রাজ্যের যে আমাদের সীমান্ত, সেখানে তো মানুষ নিরাপত্তার জন্যই যেতে পারে না। এই যে একটা সার্বভৌম রাষ্ট্র যেখানে মানুষের মুভমেন্ট করার, ফ্রি মুভমেন্টের অধিকার নেই কিছু কিছু জায়গায়, সেখানে আমাদের সার্বভৌমত্ব তো আমরা কোন জায়গাটায় আসলে
চলে যাচ্ছি, এটা তো আমরা বুঝতেই পারছি। এবং রেজওয়ানা, আমার মনে হয় আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়া বা কোথাও, উনি বলেছিল বাংলাদেশের মানচিত্র চেহারাও বদলে যেতে পারে, এরকম একটা কিছু উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, সেগুলো তো আছেই। সেগুলো তো তারা তাদের মতো করছেই। তা আমি যে প্রশ্নটা করেছিলাম যে এই যে জাতিসংঘ বলল, আমেরিকা জাতিসংঘের সাপোর্ট, মানে সহায়ক সহায়ক হিসেবে আমাদের এখানে আসলো, এবং আমরা মানবিক দিক বিবেচনা করে একটা করিডোর দিয়ে দিতে আমরা রাজি হয়ে গেলাম। জাতিসংঘ কোন এখতিয়ারে এটা চাইলো? কারণ আম, আমরা যদি প্যালেস্টাইন বা গাজার দিকে তাকাই, বা ইউক্রেন, রাশিয়ার দিকে তাকাই, এই করিডোরের ফল ভালোর থেকে খারাপ অনেক বেশি হয়। সেজন্য আমার প্রশ্নটা ছিল, বাংলাদেশের ঝুঁকিগুলোকে আপনি একটু তুলে ধরবেন আমাদের হ্যাঁ, দর্শকদের? আমি সেই হ্যাঁ, পয়েন্টে আসছিলাম যে এই জি, সরকার এসেই সেন্ট জি, মার্টিন এই রেস্ট্রিকশন দিল, জি, আর এখন দিচ্ছে সেফ করিডোর আমাদের অভ্যন্তরীণ জায়গার মাধ্যমে। তো এই দুটো করার পিছনে কি শর্ত রয়েছে, কি কারণ রয়েছে, কেন একটা বিদেশি শক্তিকে এগুলো দেওয়া হলো, এগুলো ইউনুস বলছে না। এবং আগেই বারবার আমি আগে বলছি, এখনো বলছি যে এই সরকার অবৈধ সরকার, তাদের কোনো রাইট নাই এই ধরনের চুক্তি করা। তো নাম্বার ওয়ান, যে তারা এটা জনগণের কাছে ব্যাখ্যা করছে না, তার মানে এর ভিতরে কোনো মানে কালা কালো কোনো ক্ষতিকর কিছু রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা উল্লেখ করলেন যে ইউনাইটেড নেশনসে গাজাতে তারা কোনো রেজলিউশন ইসরায়েলকে বন্ধ করতে পারছে না। ইউনাইটেড নেশনসের যে রেজলিউশন বা যে রিকমেন্ডেশন ছিল যে এখানে সাহায্য না করলে দুর্ভিক্ষ হবে, ইউনাইটেড নেশনসের রেজলিউশন তো বলে না যে আমেরিকাকে এই সেন্ট মার্টিন দিতে হবে, এই সেফ করিডোর করতে হবে। তো এটা কেন হচ্ছে? তার মানে এটা আমেরিকার স্বার্থে তারা একটা অজুহাত, এই যে মানবিক কারণে রাখাইনের সেফ করিডোর বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বর্ডার দিয়ে তৈরি করা হবে, এটা একটা সুগার কোটিং, এটা একটা উসিলা। মানবিক কারণে এটা করা হচ্ছে না, এখানে এটা করা হচ্ছে রাখাইন আর্মিকে আমেরিকা সাহায্য করবে, সে অস্ত্র সরবরাহ করবে। আর এছাড়া এই অঞ্চলটার আরেকটা বৈশিষ্ট্য বা খারাপ দিক হলো যে এইখান দিয়েই, এই অঞ্চল দিয়েই অস্ত্র অস্ত্র পাচার হয়, এই রাস্তা দিয়ে ড্রাগ পাচার পাচার হয়, এই রাস্তা দিয়ে মানবিক হিউম্যান ট্রাফিকিং হয়। তো যখনই বাংলাদেশের সেনাবাহিনীর বা সরকারের বাইরে কন্ট্রোল চলে যাবে এই বর্ডারে, তখন এইগুলো দিয়ে এই এই রাস্তা দিয়ে আরও এই সমস্ত কাজ, অপকর্মগুলো হয়ে তিনটা কাজ হবে: অস্ত্র স্মাগলিং, ড্রাগ স্মাগলিং এবং হিউম্যান ট্রাফিকিং। তাতে কি হবে? ক্ষতি হবে বাংলাদেশের মানুষের। তো এইটা একটা সিরিয়াস ম্যাটার। ইউনুস যে কাজগুলা করছে, এটাকে এক কথায় বা সহজ উপমা দিয়ে বলা যায় যে সে আগুন নিয়ে খেলছে, এবং সেই আগুনে সে ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে। এবং বাংলাদেশ কি হবে? আন্তর্জাতিক বৃহত্তর শক্তির মধ্যে যে প্রক্সি ওয়ার, সেইটার ব্যাটল ফিল্ড হবে বাংলাদেশ, যেটা হয়েছে আফগানিস্তানে, ইরাকে, ইরানে চেষ্টা করেছিল, এখনো পারে নাই, গাজাতে হয়েছে, লিবিয়াতে হয়েছে। এই ধরনের যে অতীতে যে ঘটনা ঘটছে, সেগুলো ঘটে যাচ্ছে। এবং ইউনুসের আ- ইউনুসের উদ্যোগে, ইউনুস কেন এটা করছে? সে যখন ক্ষমতায় আসে, ছাত্ররা, আমি ছাত্র বলি না, এদেরকে আমি বলি সন্ত্রাসী, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে একটা নির্বাচিত সরকারকে অপসারণ করে বৃহৎ শক্তি এই সমস্ত সন্ত্রাসীদেরকে হায়ার করে ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে। এবং ইউনুস ক্ষমতায় এসেই যে কাজগুলো করছে, হিউম্যান রাইটস ভায়োলেশন, দুর্নীতি, মিথ্যা কথা, তারপরে এই যে ধর্মীয় সন্ত্রাসী, যাদেরকে শেখ হাসিনা সরকার জেলে পুরেছিল, এইরকম কয়েকশো সন্ত্রাসীদেরকে সে ছেড়ে দিয়েছে। এবং সে জামাত এবং শিবিরের পুতুল, এটা সে নিজেই বলতেছে, তা আমরা জানি। তো যেহেতু তার সমর্থন কমে গেছে, সে এখন আমেরিকার
উম, কাঁধে ভর করে ক্ষমতায় থাকার জন্য এই আমেরিকার সাথে সে এই চুক্তিগুলা করেছে বা এই সুযোগ দিচ্ছে। মানে দেশটাকে বিক্রি করে দিয়ে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারা আমেরিকার সমর্থন সে আদায় করার চেষ্টা করছে। এর ফলে হবে কি, যেটা আমি আগেই বললাম, যে যদি এই সিনারিওটা আপনি দেখেন যে সাপোজ এই সেফ করিডোর দিয়ে রাখাইনে বা আরাকান বাহিনীর কাছে সামরিক বা আমেরিকান অস্ত্র যাচ্ছে, বা বা সাপ্লাই যাচ্ছে সকল মানবিক সাহায্যের জন্য। সামরিক জান্তা, মায়ানমারের সামরিক জান্তা এটা ভালোভাবে নেবে না। নেবে তারা না। যদি রাখাইনের কে অ্যাটাক করে, এই কলামকে অ্যাটাক করে, তখন কি হবে? এবং বাংলাদেশ 3 ডিভিশন সেনাবাহিনী রয়েছে এদেরকে রক্ষা করার জন্য। তখন কোনো গোলা বারুদ বা কোনো গোলাগুলি বা মিসাইল বা ট্যাঙ্ক ফায়ার যদি স্পিল ওভার হয় বাংলাদেশে, বাংলাদেশ সেনাবাহিনী রেসপন্ড করবে। তখন বাংলাদেশের সাথে বার্মা বা কি বলে মায়ানমারে একটা যুদ্ধ বেজে যাবে। এটা তার নিজের প্ল্যান, নিজের ষড়যন্ত্র। সে যেভাবেই হোক দেশ বিক্রি করে হলেও সে আরো 5 বছর ক্ষমতায় থাকবে। তো এই যদি অবস্থা হয় যে যদি বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ হয়, তাহলে আমেরিকা কি করবে? আমেরিকা ভারতের কি বলে বার্মার যে মিলিটারি জান্তা তাদের বিরুদ্ধে এবং রাখাইন আর্মির পক্ষে তারা যুদ্ধ করবে বা সমর্থন জানাবে। চায়নার যখন তাদের এই দুটো বন্দর কন্ট্রোলের বাইরে চলে যাবে, তারা যে সামরিক জান্তাকে সাপোর্ট করে, তাদের ঝুঁকিতে যখন হবে, তাদের তাদের যদি পতন হয়, চায়না বসে থাকবে না। চায়না কিন্তু আর ওই একটা শুধু ইকোনমিক পাওয়ারই না, তারা মিলিটারি পাওয়ারও ওই অঞ্চলে। তো তারা রিয়্যাক্ট করবে। এবং এই যুদ্ধের ফলে ভারতের 7 সিস্টার রিস্কের ভিতরে পড়ে যাবে। ভারতও বসে থাকবে না, এবং ভারতের পিছনে সবসময় রাশিয়া থাকবে। এই ট্যারিফ যুদ্ধ যেটা আহ, ডোনাল্ড ট্রাম্প শুরু করেছে, এর ফলে আমেরিকায় তাদের বাজার নষ্ট হবে। তখন তারা কোথায় যাবে? 140 কোটি লোকের বসবাস হলো ভারতে। তারা ভারতে এই জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করবে। ভারতেরও সুবিধা হবে, আমেরিকার থেকে ইম্পোর্ট না করে নেইবারিং চায়নার থেকে ইম্পোর্ট করলে তাদের খরচ কম হবে। তো এই কারণে ভারত এবং চায়না তাদের সম্পর্ক উন্নত করার জন্য চেষ্টা করছে। তো এই কারণে যদি এই সিনারিওটা যুদ্ধ শুরু হয়ে যায়, যে আরাকান বাহিনীর সাথে সামরিক জান্তার যুদ্ধ হবে, বাংলাদেশ বাহিনী সেখানে জড়িয়ে পড়বে। যখন আমেরিকা সামরিক জান্তার বিরুদ্ধে রাখাইনের আর্মির পক্ষে কাজ করবে, তখন বাংলাদেশ আর নিরপেক্ষ থাকবে না, বাংলাদেশ এই যুদ্ধের অংশ হবে। আবার ওইদিকে তো আমেরিকাকে বিরোধিতা করবে চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া। তখন বাংলাদেশ আর নিরপেক্ষ থাকবে না, বাংলাদেশ হবে ব্যাটল গ্রাউন্ড ফর প্রক্সি ওয়ার অ্যামাং দিস সুপার পাওয়ার। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, অর্থনৈতিকভাবে আমরা ধ্বংস হয়ে যাব, এবং বাংলাদেশ ঠিক এখন যে ম্যাপে আছে এই ম্যাপে থাকবে কিনা সন্দেহ। তার কারণ যখনই বাংলাদেশের এই ইস্ট বর্ডারে যখন রাখাইন আর্মি এবং আমেরিকা তারা শক্তি সঞ্চয় করবে, তারা জায়গা দখল করবে। অলরেডি তো কিছু অংশ তাদেরকে ইজারা দেওয়া হয়ে গেছে, যদি আমরা ডিটেল জানি না। তখন ভারত তাদের নিজের স্বার্থের জন্য তারা আমাদের নর্থ এবং ওয়েস্ট বর্ডারে এই নীলফামারী করিডোরের যে জায়গাগুলো, সেগুলো ভারত তাদের আহ, আত্মরক্ষার জন্য বা জাতীয় স্বার্থের জন্য তারা দখল করতে পারে। আর এদিকে চায়না তখন তাদের স্ট্র্যাটেজিক কারণে তারা কিছু অংশ দখল করতে পারে। তার মানে দাঁড়াবে কি, যে বাংলাদেশের ম্যাপও খণ্ডিত হবে। ইউনূস ক্ষমতায় থাকার জন্য যে আগুন নিয়ে খেলছে, এটা একটা গভীর চ্যালেঞ্জ, রিস্ক, এবং এবং মানে কি বলবো, যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ সে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে। বাংলাদেশের
স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। এটা বাংলাদেশের জনগণের জানা উচিত, কিন্তু তারা জানতে পারছে না। আমার যেটা প্রশ্ন এই মুহূর্তে আপনার কাছে করতে চাই, আওয়ামী লীগ, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বঙ্গবন্ধু সেটা তো আছেই। আরো যে রাজনৈতিক দলগুলো আছে, আহ মানে বিএনপি বা জাতীয় পার্টি বা বাম দলগুলো, এই মুহূর্তে যেমন মির্জা ফখরুল বলেছেন, উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা চাই না বাংলাদেশ আরেকটি গাজা হোক। গাজা হোক এটা আমরা চাই না, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে যদি আমরা এই করিডোর দিই। এই অবস্থায় আপনার কি মনে হয়, রাজনৈতিক দলগুলোকে আপনার মনে হয় যে বিএনপি খুব পাওয়ারলেস লাগে? আওয়ামী লীগ তো একটা পরিস্থিতিতে এরকম, তো বিএনপি কে এরকম মনে হয় না যে কোনো পাওয়ার না, একটা পাওয়ারলেস রাজনৈতিক দল, এত বড় একটা রাজনৈতিক দল, এরকম মনে হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির জাতীয় নেতা তারা সেন্সিবল কথাবার্তা বলতেছেন, জি। কিন্তু তাদের তৃণমূলের কর্মী নেতা কর্মীরা তারা ইউনূসের পক্ষে কাজ করছে এবং দেশের ক্ষতি করছে। এই যে যত লুটতারাজ হয়েছে, বাড়িঘর জ্বালাও পোড়াও, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, অত্যাচার, নির্যাতন, জমি দখল, দোকানপাট দখল, এগুলো বিএনপির কর্মী, তৃণমূলের নেতাকর্মীরা করছে। লাস্ট এক্সাম্পল, গতকালকে সিদ্দিক নামে একজন টেলিভিশন হ্যাঁ। অভিনেতা, আমাদের এলাকার লোক, টাঙ্গাইল জি। জেলার লোক, তাকে ছাত্রদলের ছেলেরা তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করে পিটিয়েছে, আহত করেছে এবং তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার অপরাধ কি? সে আওয়ামী লীগ সাপোর্ট করে, গত নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল। এই বিএনপির যে দায়িত্বহীনতা, যে সেটা হলো তাদের তৃণমূল নেতা কর্মীদেরকে সে কন্ট্রোল করতে পারছে না। আমি বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে আমি সাধুবাদ জানাই যে তারা যখন রাষ্ট্রপতিকে সরানোর দাবি তুলেছিল ছাত্ররা, সন্ত্রাসীরা, তারা সেটা সাপোর্ট করেনি। তারা এখন নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। এই দাবিকে আমি সাধুবাদ জানাই, কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারেনি। কিন্তু এখন তাদের লাস্ট সুযোগ এসেছে দলটাকে রক্ষা করা, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা নেওয়া এবং ইউনূস সরকারের বিরোধিতা করা। বিএনপি নেতৃবৃন্দ, এই সমস্ত সন্ত্রাসী ছোকরা, এদেরকে আমি ছাত্র নেতা বলি না, ছাত্র বলি না, এরা সন্ত্রাসী। কারণ $50 মিলিয়ন পেয়েছে শুধু একটা এজেন্সির কাছ থেকে, ইউএসএইডের কাছ থেকে। তাছাড়া তো বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা পেয়েছে। অর্থাৎ যে আন্দোলনটাও করেছে এটা একটা সন্ত্রাসী আন্দোলন টাকার বিনিময়ে। আর তারা টাকা খেয়ে যেই সমস্ত সমন্বয়ক যারা এখন অ্যাডভাইজার হয়েছে, তাদের জুতা কেনার পয়সা ছিল না, টিউশনি করে চলতো। আজকে তারা কোটি 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 টাকার মালিক। এক সমন্বয়ক উপদেষ্টার, তার পেয়েই নাকি কয়েকশো কোটি টাকার মালিক। এই জাতীয় নেতারা বিএনপির এই সমস্ত সন্ত্রাসীদের সাথে একই মিটিংয়ে বসে, তারা একসাথে কথা বলে। তারপরে এই যে সংস্কারের যেগুলো চলছে, সেগুলো বিএনপির উচিত টোটালি বয়কট করা। একজন বিদেশি নাগরিক আলী রিয়াজ, সে সংশোধন করবে শাসনতন্ত্র, সেই আলোচনায় বিএনপি অংশগ্রহণ করে। এদের তো আউটরাইট রিজেক্ট করা উচিত যে হু আর দিস পিপল, এরা কেউ না। বিএনপি 3 টার্ম ক্ষমতায় ছিল, তার বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, তাদের এই ভূমিকা যে নগণ্য এবং অসম্মানজনক যে ভূমিকা তারা পালন করছে, এটা বন্ধ করা উচিত। সরকার ক্ষমতায় এসেই পাকিস্তান সেনাবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়ন করছে। আইএসআই এর জেনারেলরা বাংলাদেশ ভিজিট করেছে এবং এই জেনারেলরা সেই কি বলে শিলিগুড়ি করিডোর ভ্রমণ করেছে। তারপরে মিডিয়াতে আসছে যে আইএসআই বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শতাধিকের বেশি জায়গায় তাদের সেই সন্ত্রাসী, ভারত বিরোধী সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিচ্ছে, যেটা তারা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে করতো। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেটা বন্ধ করেছিল, আবার সে সেই ট্রেনিং শুরু করেছে। আসিফ নজরুল, সে যে সন্ত্রাস বাহিনী
পাকিস্তানের সন্ত্রাস বাহিনী যারা কাশ্মীরে অ্যাটাকটা করেছে তাদেরই কাউন্টার পার্ট বাংলাদেশের যে প্রধান তার সাথে আসিফ নজরুল মিটিং করেছে এই টেররিস্ট অ্যাটাকের পরে। এবং এইখানেই শেষ না, এই মিটিংয়ের পরে আসিফ নজরুল একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনি সেটা জানেন। সেটা হলো যে বলতেছে যে এটা পাকিস্তানের পক্ষে এই অ্যাটাক করা সম্ভব না, এটা করেছে ভারত। এবং ব্যঙ্গ করে কি বলেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা যে ডোভাল, এরা দুইজন মিলে এই এই পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। এই সমস্ত কাজ করে এই সরকার, বোধ প্রধান উপদেষ্টা, এই আইন উপদেষ্টা, এরা সবাই মিলে পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করছে যে বাংলাদেশ এখন এই কনফ্লিক্টের, যে ভারত এবং পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয়, এই কনফ্লিক্টে বাংলাদেশের এই তথাকথিত অবৈধ সরকার তারা পাকিস্তানের পক্ষ নিল, যার ফলে আমরা ভারতের ভিকটিম হব, অসম্ভব কিছুই না। এই সরকার জেনে বুঝে, এই সরকার মানে ইউনূস সরকার জেনে বুঝে এই কনফ্লিক্টে তারা জড়িয়ে যাচ্ছে। এবং এটা জড়িয়ে যদি যায় কি হবে? সেনাবাহিনীর দায়িত্ব কি? আমি সেনাবাহিনী সম্পর্কে একটু মন্তব্য করতে চাই। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। সার্বভৌমত্ব রক্ষা কিভাবে করতে হয়? বর্ডারকে সিকিউর করতে হয়। তো বাংলাদেশের সেনাবাহিনীর নাকের ডগায় এইখানে করিডোর দেওয়া হলো, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে আমাদের বর্ডার অন্য রাষ্ট্রের দখলে চলে গেছে বা বহির শক্তির কাছে চলে গেছে। সেনাবাহিনী নাকে তেল দিয়ে কেন ঘুমাচ্ছে? সেনাবাহিনী তো এই জন্যই সেনাবাহিনী প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের তো এটা যে কোনো কিছুর বিনিময়ে দরকার হলে যুদ্ধ করে বর্ডারকে রক্ষা করা উচিত। সেনাবাহিনী কেন করতেছে? জেনারেল ওয়াকার কেন চুপচাপ বসে আছে? সেনাবাহিনী কিভাবে এটা মেনে নেয়? তাহলে তো এই সেনাবাহিনীর আমাদের দরকার নাই, যারা আমাদের বর্ডার রক্ষা করতে পারবে না, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। সেনাবাহিনী তো একটা দলীয় প্রতিষ্ঠান না। এখানে ডেমোক্রেসির আলোচনা করে কোনো সিদ্ধান্ত হয় না। স্প্লিট অফ এ সেকেন্ড যুদ্ধের সময় আমাদেরকে শেখানো হয়েছিল, আমি মুক্তিযুদ্ধে ছিলাম, কমান্ডারকে ডিসিশন নিতে হবে স্প্লিট অফ এ সেকেন্ড। যখন ওই পরিস্থিতি সৃষ্টি হবে তখন সবাইকে ডেকে আলোচনা করে ডেমোক্রেসির মাধ্যমে ডিসিশন নেওয়া হয় না সেনাবাহিনীতে। ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা 3 তারিখে তারা কেন মিটিং করে মানে জনসভার মতো করে জুনিয়র অফিসারদের মতামত নিয়ে তারা সিদ্ধান্ত নিল এই সরকারকে তারা সমর্থন করবে না। কোন সরকার? গণতান্ত্রিক উপায়ে শাসনতান্ত্রিক একটি সরকার। আর এখন ক্ষমতায় এসে তারা এমন ইউনূস ক্ষমতা আসলো, সেনাবাহিনী কি বললো? এই সরকারকে তারা সমর্থন করবে। জানমাল রক্ষার দায়িত্ব সেনা প্রধান নিলেন। তো এই 8 মাসে যে এতগুলো লোক মারা গেল, এত সম্পদ নষ্ট হলো, তার দায়িত্বটা কোথায় গেল? আর এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছে বর্ডার বহির্শক্তির কন্ট্রোলে চলে গেছে। এই জন্যই আমরা আমেরিকাতে এই মাসের 23 তারিখে এই ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করে এই ইউনূস সরকার, যেটা অবৈধ সরকার, ইউনূস এবং তার রিজিম যে দুর্নীতিবাজ, ইউনূস যে মিথ্যা কথা বলে, তার সরকার যে মিথ্যা কথা বলে, বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে, এবং সর্বোপরি ইউনূস বাংলাদেশের 200-র বেশি সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসী, ইসলামিক মিলিটেন্ট ইসলামিস্টদেরকে সে মুক্তি দিয়েছে জেলখানা থেকে। জেলখানার দরজা খুলে দিয়েছে। ছোটোখাটো যারা তারা পালিয়ে গেছে। তো আমরা সেদিন এই প্রেস কনফারেন্সে মেইন স্ট্রিম সাংবাদিকদেরকে জানিয়েছি যে সে শান্তির দূত না, ইউনূস শান্তির দূত না, সে অশান্তির দূত। সে দুর্নীতিবাজ, ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, ধর্মীয় সন্ত্রাসীদেরকে মুক্তি করেছে এবং তাদের সমর্থনে সে ক্ষমতায় আছে। হিউম্যান রাইটস ভায়োলেশনের এক্সাম্পল এই আধুনিক যুগে গাজার যুদ্ধ ছাড়া আর কোথাও নাই। সেই একটা এক্সাম্পল দেই যে 3200 পুলিশ অফিসারকে এই সন্ত্রাসীরা হত্যা করেছে, ইউনূসের সমর্থকরা। ইউনূস যাদের বলে যে যারা তাকে এই নিয়োগ দিয়েছে। এবং
এই 3,200 পুলিশ এর বিচার করা, হত্যার বিচার করা যাবে না, এই জন্য সে ইনডেমনিটি একটা অর্ডিন্যান্স জারি করেছে। দুনিয়ার ইতিহাসে এই ধরনের কোনো এক্সাম্পল আছে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেই পুলিশকে মেরে তাদের লাশ ব্রিজের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন শত শত পিকচার আসতেছে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য, ভায়োলেশনের যে এক্সাম্পল হিসাবে। তো ইউনুস সেই কাজ করতেছে। কাজেই ওয়েস্টার্ন কান্ট্রি, বিশেষ করে আমেরিকার দায়িত্ব হলো, এই কথাটা আমরা অ্যাপিল করেছি ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যে ইউনুস শান্তির দূত না, সে অশান্তির দূত। এবং আমেরিকা যে কথাগুলো বলে যে দে হ্যাভ জিরো টলারেন্স টুয়ার্ডস ইসলামিক মিলিটেন্ট, সেই কাজটাই ইউনুস করতেছে, তাদেরকে প্রমোট করতেছে। কাজেই ইউনুস বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করছে, সেখান থেকে আমেরিকার স্বার্থ রক্ষা হবে না, আমেরিকাও এফেক্ট হবে। এই কথাগুলো আমরা প্রেস কনফারেন্স করে বলেছি। অনেকে প্রশ্ন করছে কেন আপনারা দেশের সমস্যা বিদেশিদের কাছে বলছেন। কারণ দেশে তো মানুষের জানার কোনো সুযোগ নেই, যাতে তারা নিজের স্বার্থে, বাংলাদেশের লোকের স্বার্থে করার দরকার নেই, আমেরিকার স্বার্থে, ইউরোপের স্বার্থেই ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং আমেরিকার ইউনুসের যে অপকর্মগুলা বন্ধ করতে হবে। ধন্যবাদ। তো আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু আশার বাণী শোনাতে চাই, আপনি শেষ জি করেন। জি, প্লিজ প্লিজ, আশার বাণী দরকার। হ্যাঁ, তা আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে ওয়ার্স্ট সিনারিও, যে বাংলাদেশে কি হতে পারে। জি কিন্তু আমরা যদি বাংলাদেশের ইতিহাসটাকে আমরা যদি ফিরে তাকাই, পেছনে জি ফিরে তাকাই, বাংলাদেশ এর আগেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে 71-এ আপনি জানেন, আমি মুক্তিযুদ্ধে ছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে। আপনার যে আঙ্কল কর্নেল তাহের, তাকে আমি চিনতাম। জি আমি যে ওই যে স্প্লিট অফ সেকেন্ডের লিডারশিপের কথা বলছিলাম, জি যুদ্ধের যা দরকার, জি জি কর্নেল তাহের সেটা দেখিয়েছিল কামালপুরের যুদ্ধে। জি সে সরাসরি গোলা, তার কামানের গোলায় তার হাঁটুর নিচের অংশ উড়ে গেছিল। তারপরে সে থামে নাই, সে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি আহত হয়েছি, সো হোয়াট, তোমরা আছো, তোমরা যুদ্ধে চালিয়ে যাও। তার অধীনে যারা ছিল তারা যুদ্ধে চালিয়ে গিয়েছিল এবং আলটিমেটলি কামালপুরে আমরা দখল করেছিলাম। কামালপুর ছিল গেটওয়ে টু ঢাকা, এইরকম একটা মিলিটারি স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ। এনিওয়ে, তো সেই জন্য আমি আশার বাণী যেটা বলতে শোনাতে চাচ্ছি যে বাংলাদেশের 71-এ আমরা যুদ্ধ করে কার বিরুদ্ধে করেছিলাম? দুটো বৃহৎ শক্তি, চায়না এবং আমেরিকা, আমাদের বিরোধিতা করেছিল। এবং পাকিস্তান বাহিনী ওয়েল ট্রেন্ড, সুসজ্জিত অস্ত্র, আধুনিক অস্ত্রে তারা সজ্জিত ছিল। অন দি আদার হ্যান্ড, তার বিরুদ্ধে কারা যুদ্ধ করেছে? আমাদের কয়েক শত ট্রেন্ড আর্মি অফিসার, কিন্তু হাজার হাজার আমার মতো সিভিলিয়ান, যারা ছাত্র, যারা কোনোদিন মেশিন গানের গুলিও শোনে নাই, এই অবস্থায় আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম। এটার অর্থটাই হলো যে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা সামনের দিকে আগায়। তো যে সিনারিও সৃষ্টি হচ্ছে বা ইউনুস চাচ্ছে, এটা সফল হবে না। কারণ বাংলাদেশের মানুষ যখন জানতে পারবে যে এই ষড়যন্ত্র হচ্ছে তাদের বিরুদ্ধে, তারা ঘরে বসে থাকবে না, মৃত্যুর ভয় করবে না, মেশিন গানের ভয় করবে না। এই যে দেখেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগে এরা ঝটিকা মিছিল করতো, এই 400-500 লোক নিয়ে হঠাৎ করে এক জায়গায় এসে জয়ী করে তারপরে চলে যেত। কিন্তু এখন এই এদের এই মিছিলগুলো জোটে মিছিলের পরিবর্তে দিনের বেলা স্থায়ী মিটিং হচ্ছে। আগে যে মিছিলগুলো ছিল মধ্যরাত্রে বা ভোরবেলা হতো, এখন দিনের বেলায় অ্যানাউন্স করে মিটিং হচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ছে। অর্থাৎ মানুষ তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা সামনের দিকে এগিয়ে আসছে। আর আপনি যে প্রশ্ন করেছিলেন, ওটার জবাব আমি পার্শিয়ালি দিয়েছিলাম যে অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি। 71-এ যে সমস্ত দল আমাদের বিরোধিতা করেছিল, জামাত, শিবির, এরা বিরোধিতা করবেই। এরা হলো সেই সাপের মতো, এদেরকে ট্রাস্ট করতে পারবেন না, কোনো না কোনোভাবে সুযোগ পেলেই তারা কামড় দেবে। কিন্তু বিএনপি মতো দল, জাতীয় পার্টির মতো দল, আর বাংলাদেশের বামপন্থীর যে দলগুলো, এদের সংখ্যা যদিও কম, কিন্তু তবু তাদের একটা আদর্শের একটা শক্তি আছে। এরা সবাই মিলে
এই যে পরিস্থিতি আরাকানের বর্ডারের সৃষ্টি হচ্ছে, যেটা সিনিয়রে যে আমরা সুপার পাওয়ারের প্রক্সি ওয়ারের ভিকটিম ব্যাটল ফিল্ড হব, এটাতে আমাদের স্বাধীনতা সর্বমত ধ্বংস হবে। এইটা যখন সবাই রিয়ালাইজ করে, এবং সবাই রিয়ালাইজ করা উচিত, তখন আমাদের আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই ইউনূসের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং জামাত শিবিরের ব্যর্থ হবে। আবার আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসবে এবং আমরা আবার সেই উন্নয়নের সেই হাইওয়েতে আবার আমরা যাব। কিন্তু মাঝখানে যে সিনারিও আমরা আলোচনা করলাম সেটা যদি হয়, তাহলে আমাদের আরও ক্ষতি হবে। কিন্তু ক্ষতি হলেও আলটিমেটলি বাংলাদেশের মানুষেরই জয় হবে। এই অপশক্তি তারা সাময়িকভাবে বা কিছুদিনের জন্য আমাদেরকে পরাস্ত করেছে, হয়তো আরও কিছুদিন করবে, কিন্তু তারা আলটিমেটলি তাদের পরাজয় হবে। কালকে আমি একটা ভিডিও দেখলাম, ময়মনসিংহে একজন মুক্তিযোদ্ধা একা, জি, সে একা ইমানদার। মাইক্রোফোন নিয়ে আহ্বান জানাচ্ছে। তো এরকম তার মতো ইন্ডিভিজুয়াল মুক্তিযোদ্ধা, প্রোগ্রেসিভ যে লোকজন, সবাই যখন এটা অনুধাবন করবে যে আমার নিজস্ব একা দায়িত্ব রয়েছে। আজকে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধ এর পক্ষের লোকজন বা সাংবাদিক, কবি, সাহিত্যিক কেউ ঘরে থাকতে পারছে না। এই যে অভিনেতা অভিনেত্রী, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তো সব ফিল্ডেই তারা ভিকটিম হচ্ছে। কিন্তু তারা যখন রিয়ালাইজ করবে, তাদেরকে সামনের দিকে আগাতে হবে। এবং সেনাবাহিনীরও একটা ভূমিকা রয়েছে। আমি একটু উল্লেখ করলাম, আবার আমি কিছুটা রিপিট করতে চাই। সেটা হলো যে সেনাবাহিনী অনেক ভুল করেছে। এই সরকার সেনাবাহিনীর সমর্থনে রয়েছে। তো যে সমাধানের যে তিনটা সিনারিও আমি বলবো, একটা সিনারিও হলো এই সেনাবাহিনী এই ইউনূসের অবৈধ সরকারকে সাহায্য করছে। তারা বিদেশিদেরকে আমাদের বর্ডারের দায়িত্ব দিয়ে দিছে, এগুলো তারা প্রতিবাদ করছে না। এই সেনাবাহিনী যদি এই সরকারের পেছন থেকে সমর্থন উইথড্র করে, 1 ঘন্টাও তারা টিকতে পারবে না। কাজে সেনাবাহিনীর দায়িত্ব হলো এই সার্বভৌমত্ব বিকে দেওয়ার প্রতিবাদে এবং অবৈধ সরকারের প্রতিবাদে এদেরকে সমর্থন প্রত্যাহার করে এদের এখানে আরেকটা নিরপেক্ষ সরকার আসতে পারে, জাতীয় সরকার আসতে পারে, অথবা শেখ হাসিনার নির্বাচিত সরকার, তার এখনও 3 বছরের টার্ম রয়ে গেছে, তাকে রিইনস্টেট করা যেতে পারে। এবং তার টার্ম শেষ হলে আবার একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা আহ, সঠিক নির্বাচন করে যে সরকারি ক্ষমতায় আসবে তারাই ক্ষমতায় সরকার গঠন করবে। এই ফার্স্ট সিনারিও, এইরকম একটা সিনারিওর মাধ্যমে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা যাবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে। বৃহৎ শক্তি আমরা যে আমেরিকার কথা বললাম, রাশিয়ার কথা বলছি, ভারতের কথা, বিশেষ করে ভারত, তাদের জাতীয় স্বার্থেই এই সরকার, ইংরেজ সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে, অথবা আমি যে সিনিয়রের কথা বললাম, এনে এই এই অবস্থা থেকে আমাদের বাংলাদেশকে উত্তরণ করা সম্ভব। এটা সেকেন্ড সিনারিও, যে বৃহৎ শক্তি যাদের ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে, নেইবার চায়না, ভারত, রাশিয়া, আমেরিকা, বার্মা ইত্যাদি। আর থার্ড সিনারিও, যেটা আলটিমেটলি হয়তো থার্ড সিনারিও হবে, সেটা হলো এই যে সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মিছিল করছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে তাদের দুরবস্থা আছে, দুর্নীতি বেড়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, ধর্ষণ বেড়েছে, মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, ইভেন ঘরের ভিতরে ঢুকে দর্শন করছে। তারপরে তো এই যে মব কিলিং, যেটা এই কালচার দুনিয়াতে কোথাও আজকে নাই, সেটা ইউনুস চালু করেছে। এই সমস্ত কারণে সাধারণ মানুষেরও জেগেও ওঠা উচিত। ওই ময়মনসিংহের যে মুক্তিযোদ্ধা এককভাবে প্রতিবাদ করতেছিল, এইভাবে যদি জনগণ জেগে ওঠে, তাহলে এই থার্ড সিনারিও আমার কাছে মনে হচ্ছে এটাই সম্ভব হবে। কারণ অতীতে আমরা দেখিয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে 71-এর যুদ্ধে জয়লাভ করেছি আমরা। তো থার্ড সিনারিওটাই আমার কাছে এখন প্লসিবল সলিউশন মনে হচ্ছে। কিন্তু এইটা বাস্তবায়িত করতে গেলে আমাদের জানমালের আরও ক্ষতি হবে, সাফারিং আরও বাড়বে। কিন্তু আমার মনে হচ্ছে যে এরা ছাড়া আমাদের
আর কোনো গতি নেই, কারণ আমাদের প্রতিপক্ষ জাতীয় শত্রু ইউনূস হ্যাজ বিকাম এ ন্যাশনাল এনিমি। এই অবস্থায় এই সরকার যদি না যায় তাহলে বাংলাদেশের ভাগ্যে আমাদের আরও কত দুঃখ কষ্ট আছে, কিন্তু আলটিমেটলি সে পরাজিত হবেই, এই আশা আমার আছে। অনেক ধন্যবাদ নবী ভাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও কথা বলবো। শুধু দর্শক শ্রোতা, আজকে নবী ভাইয়ের কথা শুনলেন। আমাদের দেশটাকে রক্ষা করার দায়িত্বটা আমাদেরই। নবী ভাই যে তৃতীয় যে আম পন্থার সিনারিও। কথা বললেন, যে মানুষকে জেগে উঠতে হবে। কারণ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের অস্তিত্ব যদি আমরা রক্ষা করতে না পারি, আমার বাড়ি আমি যদি রক্ষা করতে না পারি, পরাশক্তি যদি এসে আমার বাড়ি দখল করে নেয়, একসময় দেখা যাবে যে আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। বাংলাদেশ তো আমাদের মা, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে এবং এটা আসলে আমাদের জনগণকেই করতে হবে এবং তার সবচাইতে বড় কথা, দল মত নির্বিশেষে আমি বলব বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরে যত রাজনৈতিক দল আছেন সমস্ত বিভেদ ভুলে চলুন ঐক্যবদ্ধ হয়ে। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমাদের বাম দল, রাজনৈতিক দলগুলো সবাইকে এখন একত্রিত হয়ে বাংলাদেশটা রক্ষা করতে হবে এবং একটা গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মনে হয় দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে পারি। আমরা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের প্রতি এবং প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। চলুন দেশকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।